নমস্কার, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আরও একটু নতুন ব্লগে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম। তো আজকে যাওয়া হচ্ছে জাফলংয়ে। তো সকাল সকাল বেরিয়ে চলে যাচ্ছি আমরা গাড়ির কাছে। তো আমি একা যাচ্ছি না, যাচ্ছে আমার সাথে আমার মা, আমার বোন আর আমার মামি আর আমার কিছু ভাই বোন, তারা সবাই একসাথে যাচ্ছি। তো আজকে সকালে অনেক কুয়াশা পড়েছিল, যার জন্য গাড়ি ছাড়তে অনেকটা লেট হয়েছে। তো গাড়ি তুলে আমরা আমাদের প্রথম ডেস্টিনেশনে চলে যাচ্ছি, ঢাকা দক্ষিণ নামের একটি মন্দিরে। তো সেখান থেকে আমরা আবার জাফলংয়ের দিকে রওনা হব। তো ঢাকা দক্ষিণ মন্দিরে যাওয়ার আগে আমরা ব্রেকফাস্ট করে নিই। এই জায়গাটার নাম আমার সঠিক মনে পড়ছে না, বাট কিন্তু যে রেস্টুরেন্টে আমরা সকালের নাস্তাটা করেছিলাম সেটা হচ্ছে পানসি রেস্টুরেন্ট। তো সেখানের খাবার দাবার খুবই ভালো ছিল। আমরা সকালে পরোটা আর ডাল ভাজি খেয়েছিলাম, তো খাবারের মান যথেষ্ট ভালো ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে পানসি রেস্টুরেন্টটা পুরোটাই দেখলাম, খুবই সুন্দর ছিল। তারা প্রাকৃতিকভাবে এইগুলো সাজিয়েছিল, আর এই আর্টিফিশিয়াল পন্ডটাতে ছোট ছোট মাছও ছিল। তারপর আমরা এই মনোরম পরিবেশ উপভোগ করতে করতে আবারও রওনা দিলাম ঢাকা দক্ষিণের উদ্দেশ্যে। সিলেট গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নে অবস্থিত শ্রী চৈতন্য মহাপ্রভুর পৈতৃক নিবাস এটি ঐতিহাসিক হিন্দু তীর্থস্থান। এখানে 18 শতকের একটি মন্দির রয়েছে। মূলত শ্রী চৈতন্য দেবের দাদা শ্রী উপেন্দ্র মিশ্রের বাড়ি ছিল ঢাকা দক্ষিণের মিশ্রপাড়া, যেখানে তার পিতা জগন্নাথ মিশ্র এবং মাতা সচী দেবী বিবাহের পরবর্তী সময়ে বসবাস করতেন। বিবাহের কিছুদিন পর সচী দেবী গর্ভবতী হলে তার দিদিমা স্বপ্ন দেখেন যে এই সন্তান হচ্ছেন স্বয়ং ভগবান, তবে সচী দেবীর সন্তান যেন অন্যত্র ভূমিষ্ঠ হয়। তাই দিদিমা শ্রী জগন্নাথ মিশ্র এবং সচী দেবীকে নবদ্বীপে পাঠিয়ে দেন ও বলেন যেন তার নাতি তার সাথে দেখা করতে আসেন। ফলে শ্রী চৈতন্য দিদিমার কথা রক্ষার্থে ঢাকা দক্ষিণে এসেছিলেন। অষ্টাদশ শতকের মধ্যভাগে তৎকালীন সিলেটের গুলাব রায়ের উদ্যোগে এখানে একটি মন্দির নির্মিত হয়, আর এটি প্রায় 550 বছরের পুরনো স্থান, যেখানে শ্রীচৈতন্য দেবের পরিবার বসবাস করতেন। মন্দির দর্শন শেষ করে আমরা আবারও রওনা হই জাফলংয়ের উদ্দেশ্যে। দীর্ঘক্ষণ যাত্রার পর যখনই মেঘালয়ের পাহাড়টা দেখা হয় তখন চোখ জুড়িয়ে যায়। বাংলাদেশ সিলেটের সীমান্তবর্তী এলাকায় জাফলং অবস্থিত। এর অপর পাশে রয়েছে ডাউকি শহর। ডাউকি শহরের পাহাড় থেকে ডাউকি নদী এই জাফলংয়ে প্রবেশ করেছে। মূলত পিয়াইন নদীর অববাহিকায় জাফলং অবস্থিত। বাংলাদেশে 4 ধরনের শিলা পাওয়া যায়, তার মধ্যে ভোলাগঞ্জ জাফলংয়ে পাওয়া যায় কঠিন শিলার নুড়ি। পাহাড় থেকে কিছুক্ষণ ডাউকি শহর দেখার পর আমরা চলে গিয়েছিলাম পাথরের জায়গায়, যেখানে পাথরগুলো আছে। এই এলাকায় সাধারণত বাঙালিরা বসবাস করেন, তেমনিরা বসবাস করেন উপজাতিরাও। জাফলংয়ের বল্লা, সংগ্রামপুঞ্জি, নকশিয়াপুঞ্জি, লামাপুঞ্জি, প্রতাপপুর জুড়ে 5টি খাসিয়াপুঞ্জি রয়েছে। তারপর এখান থেকে আমরা নৌকা নিয়ে চলে যাই ইন্ডিয়ান মার্কেট, খাসিয়াপুঞ্জি আর মায়াবী ঝর্ণা দেখার জন্য। ঐতিহাসিকদের মতে বহু হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জৈন্তা রাজার অধীনে থাকা এক নির্জন বনভূমি। 1954 খ্রিস্টাব্দে জমিদারি প্রথার বিলুপ্তির মধ্য দিয়ে খাসিয়া জৈন্তা রাজার অবসান ঘটলেও বেশ কয়েক বছর জাফলং এর বিস্তীর্ণ এলাকা পতিত পড়েছিল। পরবর্তীতে ব্যবসায়ীরা পাথরের সন্ধানে বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলং এ আসতে শুরু করেন, আর পাথর ব্যবসার প্রসার ঘটলে একসময় গড়ে ওঠে জনবসতি। আমরা ইন্ডিয়ান মার্কেট আর এই পাথরের জায়গাটি থেকে খাসিয়াপুঞ্জি দেখতে যাইনি, কারণ বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছিল। এখানে বেশ কিছু সময় কাটানোর পর আমরা চলে যাই জাফলং এর আশেপাশে যে মার্কেটগুলো ছিল সেই মার্কেটগুলো দেখার জন্য। এই বাজারে বেশ কিছু জিনিসই পাওয়া যায়, যেমন চাল ডাল শুরু করে কসমেটিক্স পর্যন্ত পাওয়া যায়। এই পণ্যগুলো কিন্তু ছিল ইন্ডিয়ান।
রাতের এই ডাউকি শহরের লাইটিংয়ের দৃশ্যটা খুবই সুন্দর ছিল। আমি ক্যামেরাতে তেমন তুলতে পারিনি, আমার ক্যামেরাতে এত সুন্দর উঠেনি, কিন্তু নিজের চোখে দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর ছিল। তারপর আমরা জাফলং থেকে সিলেট চলে আসি রাতের ডিনারের জন্য। তো সেখানে এসে আমরা কাবাব কারিগর নামে একটি রেস্টুরেন্টে গিয়ে রাতের খাবার খাই। তো সেখানে গিয়ে আমরা সবাই মিলে কাচ্চি নিই। তো কাচ্চিটা এত ভালো ছিল না। তারপর খাওয়া দাওয়া শেষ করে রওনা হই বাসার দিকে। তো আজকের মতন ব্লগটা এইটুকুই, দেখা হবে আরও এক নতুন ব্লগে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন।